জুলাই শহীদদের আত্মত্যাগ বিক্রি করে রাজনীতি করছে একটি দল, অভিযোগ বিএনপির। নির্বাচন পিছিয়ে ফ্যাসিবাদের পুনর্বাসনের চেষ্টা রুখতে সতর্ক থাকার আহ্বান। বিশেষ কয়েকটি দল রাজনীতি করছে এবং তাদের বিক্রি করে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করছে। আর কিছু দল আছে তারা বেচা কেনা করতেছে। যদি জুলাইয়ের ভিতরে জুলাই সনদ অর্থাৎ জাতীয় সনদ প্রণীত না হয়, সেজন্য দায়ী থাকবে এই সংস্কার কমিশন, ঐক্য কমিশন এবং এই অন্তর্বর্তীকালীন সরকার। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে, অভিযোগ এনসিপির। মুজিববাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা। আওয়ামী লীগের পুনর্বাসন আমাদের মৃত্যু পরোয়ানা নিয়ে আসে। আওয়ামী লীগের সেই যে মাফিয়া তন্ত্র, সেই গঠফাদার তন্ত্র পুনর্বাসিত হচ্ছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি আফরোজা মৌসি এবং আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর মাঝে বাড়ছে দূরত্ব। ঐক্য নষ্ট হলে আসতে পারে নতুন সংকট, ঝুলে যেতে পারে গণতন্ত্রে ফেরা, মানছেন রাজনীতিকরাও। ছাড় দেওয়ার পরামর্শ বিশ্লেষকের। গোপালগঞ্জে সহিংসতায় প্রায় 850 জনকে আসামি করে মামলা, গ্রেফতার বেড়ে 1.5 শতাধিক। গুলিবিদ্ধ রিকশা চালক রমজানের মৃত্যু। কাল সকাল 6টা পর্যন্ত কারফিউ বহাল। ঢাকায় আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ মানবাধিকার মিশনের কার্যক্রম শুরু। বাংলাদেশের সঙ্গে 3 বছর মেয়াদী সমঝোতা স্মারক সই। ভূমিকা রাখবে মানবাধিকার রক্ষায়। এবং গাজীপুরে কাভার্ড ভ্যানের চাপায় দুমড়ে মুচড়ে গেল সিএনজি। একই পরিবারের 3 সদস্য সহ প্রাণ গেল 5 জনের। বেপরোয়া গতি দুর্ঘটনার কারণ বলছে পুলিশ। জুলাই শহীদদের আত্মত্যাগ বিক্রি করে একটি দল রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। চলতি মাসে জুলাই সনদ না হলে ঐকমত্য কমিশন ও সরকার দায়ী থাকবে বলেও মন্তব্য করেন তারা। নির্বাচন পিছিয়ে ফ্যাসিবাদের পুনর্বাসন চেষ্টা রুখতে সতর্ক থাকার আহ্বান নেতাদের। জুলাই শহীদদের স্মরণে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে মৌন মিছিলের আগের সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতারা একথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বিএনপির মৌন মিছিল। ঢাকার 2 অংশে হওয়া এই মিছিলে অংশ নেন দলটির হাজার হাজার নেতাকর্মী। ঢাকার উত্তরের কর্মসূচিতে যোগ দিতে নেতাকর্মীরা জড়ো হন মিরপুরের পল্লবীতে। 12 নম্বর থেকে মৌন মিছিল শুরু হয়ে 5.5 কিলোমিটার পথ অতিক্রম করে যা শেষ হয় শেওড়াপাড়ায়। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, চলতি মাসেই জুলাই সনদ না হলে দায়ী থাকবে ঐক্যমত কমিশন ও অন্তর্বর্তী সরকার। যদি জুলাইয়ের ভিতরে জুলাই সনদ অর্থাৎ জাতীয় সনদ প্রণীত না হয়, সেজন্য দায়ী থাকবে এই সংস্কার কমিশন, ঐক্য কমিশন এবং এই অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের উপরে দোষ চাপানোর চেষ্টা চলছে অবিরাম। বিএনপির কারণে নাকি সংস্কার হচ্ছে না। এক এক করে প্রতিদিন সাংবাদিক বন্ধুদের বলছি, প্রত্যেকটা ঐক্যমতে আসার পিছনে বিএনপির পরামর্শই নিতে হচ্ছে। বিএনপি প্রত্যেকটা ঐক্যমত পোষণের জন্য এগিয়ে আসছে। যদি বাংলাদেশে নির্বাচনকে পিছিয়ে দিয়ে নির্বাচনকে অনিশ্চিত করে এবং নির্বাচন না করে রাষ্ট্র ক্ষমতা থাকতে চায় অথবা বিভিন্ন রকমের গোলাপানিতে মাছ শিকার করার ষড়যন্ত্র করতে চায়, তাদের উদ্দেশ্য হচ্ছে ফ্যাসিবাদের দোসররা যেন আবার পুনর্বাসিত হয়। এদিন ঢাকা দক্ষিণের মৌন মিছিল নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শেষ হয় মালিবাগে। এর আগে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ বিক্রি করে একটি দল রাজনীতিতে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছে। বিএনপি আওয়ামী লীগের কাঁধে ভর করে ক্ষমতার স্বাদ নেওয়া জামাতও শহীদদের নিয়ে রাজনীতি করছে বলেও অভিযোগ করেন তিনি। তারা যদি বুঝতে পারেন যে তাদের শাহাদাতকে নিয়ে, তাদের লাশকে নিয়ে, তাদের আত্মীয় স্বজনকে নিয়ে যেভাবে আজকে ব্যবসা বাণিজ্য চলছে, রাজনৈতিক ব্যবসা চলছে, তার কোনো অবস্থাতেই তারা মার্জনা করতেন না। যেই জামাত এক সময় বিএনপির কাঁধে পাড়া দিয়ে মন্ত্রী হয়েছেন, এক সময় আওয়ামী লীগের কাঁধে পাড়া দিয়ে মন্ত্রী হয়েছেন, বিভিন্ন সময় যখন তারা দালালি করেছে, বিভিন্ন সময়ে তারাও
আজকে এই আমার শাহাদাত বরণকারী ভাইদের উপরে তারা আজকে চেপে বসেছে। তাদেরকে বেচেই, তাদেরকে বিক্রি করেই তাদের আজকে পুঁজি। একটি দল বিভ্রান্ত ছড়িয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে মন্তব্য করে বিএনপি নেতারা বলেন, স্থানীয় নির্বাচনের ম্যান্ডেট নেই এই সরকারের, আর যারা আগে স্থানীয় সরকার ভোট ও পিআর পদ্ধতিতে নির্বাচন চায় তাদের উদ্দেশ্য অসৎ। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। হামলা করে জাতীয় নাগরিক পার্টিকে দমন করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির শীর্ষ নেতারা। মুজিববাদ নির্মূল করার আগ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তারা। দেশে বিদেশে ষড়যন্ত্র চলছে জানিয়ে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জে এনসিপির দেশ করতে জুলাই পদযাত্রায় উপস্থিত হয়ে একথা বলেন নেতারা। দেশ গড়তে এনসিপির জুলাই পদযাত্রা ঘিরে শুক্রবার সকাল থেকেই মুন্সিগঞ্জ শহীদ মিনারের সামনে জড়ো হন স্থানীয় নেতাকর্মীরা। দুপুর 12টার দিকে সেখান থেকে বের করা হয় পদযাত্রা। পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে শেষ হয় সুপারমার্কেট এলাকায়। পরে সেখানকার পথসভায় যোগ দেন দলের সিনিয়র নেতারা। এনসিপিকে ঘিরে দেশবিরোধী ষড়যন্ত্র চলছে অভিযোগ তুলে নেতারা সবাইকে ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলার আহ্বান জানান। পাশাপাশি শেখ হাসিনা দ্রুত বিচারের দাবি জানান তারা। যারা দেশের বিভিন্ন জায়গায় গণহত্যা, সশস্ত্র হামলার পরিকল্পনা করছে, তাদের অচিরেই গ্রেফতার করে জুলাই সহযোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমাদের পরবর্তী বাংলাদেশ কোন নেতা নির্ভর হবে না, পরবর্তী বাংলাদেশ হবে নীতি নির্ভর একটা বাংলাদেশ। এবং এই বাংলাদেশ বিনির্মাণে অবশ্যই আমাদের সবাইকে একসাথে তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে হবে। হামলা করে এনসিপিকে দমানো যাবে না উল্লেখ করে মুজিববাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা আজকে আপনাদের কাছে ওয়াদা করতে এসেছি, ওয়াদা নিতে এসেছি। গোপালগঞ্জে হামলা চালানো হয়েছে, বাংলাদেশের আরো 10টা জায়গায় হামলা চালানো হবে। আমাদেরকে দমন করা যাবে না। নতুন বাংলাদেশের জন্য আমরা লড়াই করে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা সেই লড়াইয়ে জিতবো। আমরা আমাদের সাথে উপরালা রয়েছে, নিচে বাংলাদেশের জনগণ রয়েছে, আর রয়েছে মুন্সিগঞ্জের প্রতিবাদী জনগণ। বিকেলে নারায়ণগঞ্জ নগরীর নিতাইগঞ্জ মোড় থেকে শুরু হয় এনসিপির পদযাত্রা, শেষ হয় চাষারা মোড়ে। সেখানে পথসভায় বক্তব্য রাখেন সদস্য সচিব আক্তার হোসেন ও হাসনাত আব্দুল্লাহ। তাদের অভিযোগ, একটি পক্ষ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আওয়ামী লীগের সাথে আপনাদের ব্যবসাপাতি ছিল, আপনাদের ব্যাকডোর ডিপ্লোমেসি ছিল, আপনারা একই সাথে ব্যবসা পরিচালনা করতেন, আপনাদের আত্মীয়তার সম্পর্ক ছিল। কিন্তু আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের পুনর্বাসন আমাদের মৃত্যু পরোয়ানা নিয়ে আসে। বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও। বলেন, পরিবার, মাফিয়া ও গডফাদার তন্ত্রের মাধ্যমে পরিচালিত হয়েছে নারায়ণগঞ্জকে আগের পথে আর হাঁটতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। আওয়ামী লীগের সেই যে মাফিয়া তন্ত্র, সেই দখলদারিত্ব, সেই গডফাদার তন্ত্র পুনর্বাসিত হচ্ছে। আওয়ামী লীগের ব্যবসাগুলো পুনর্বাসিত হচ্ছে। আমাদের জুলাইয়ের শহীদ পরিবার, আহত যোদ্ধাদের বাসায় গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। নারায়ণগঞ্জে পদযাত্রার মধ্য দিয়ে শেষ হলো দেশ গড়তে এনসিপির জুলাই পদযাত্রার 18তম দিনের কর্মসূচি। এই ক্যাম্প অফিসার দিয়ে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। মাসুদুর রহমান, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে 7 দফা দাবিতে জাতীয় সমাবেশ করবে জামায়াত ইসলাম। সরকার তাদের দাবিগুলো মেনে নেবে বলে আশাবাদী দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন শেষে একথা জানান তিনি। এ সময় তিনি জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে রাজধানীবাসীর সহযোগিতা চান এবং চলাচলে সাময়িক অসুবিধা হবে জানিয়ে এর জন্য দুঃখ প্রকাশ করেন। সারা দেশ থেকে সমাবেশে অংশ নেওয়ার জন্য লক্ষাধিক নেতাকর্মী রওনা দিয়েছেন বলেও জানান সেক্রেটারি জেনারেল। আমাদের মঞ্চের নির্মাণের কাজ ইনশাল্লাহ সন্ধ্যা নাগাদ আশা করি আমাদের মোটামুটি সম্পন্ন হবে। এখনো সময় আমাদের আছে। রাজধানীবাসীর কাছে আমাদের যে 7 দফা এবং আরো দফা
জনগণের বাড়ছে, এই সমাবেশ যত এগিয়ে আসছে গণ দাবি তত বৃদ্ধি পাচ্ছে। সবই জাতীয় নেতৃবৃন্দ আগামীকাল এই সমাবেশ থেকে ইনশাআল্লাহ উচ্চকিত করবেন। গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের হামলার ঘটনায় প্রায় 850 জনকে আসামি করে আলাদা মামলা করেছে পুলিশ। সংঘাতের ঘটনায় 2 দিনে অভিযান চালিয়ে 164 জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। কারফিউ সময়সীমা বাড়িয়ে আগামীকাল সকাল 6টা পর্যন্ত বহাল রেখেছে স্থানীয় প্রশাসন। এদিকে সংঘর্ষে গুলিবিদ্ধ রিকশা চালক রমজান মারা গেছেন। জয়ন্ত শিরালের রিপোর্ট, ছবি শাহজাহান খানের। ঘটনার দুদিন পর শুক্রবার 75 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও 400 জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেছে পুলিশ। এরই মধ্যে বিভিন্ন সময় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে প্রায় 50 জনকে। যেহেতু একটা ভোলাটাইল সিচুয়েশন হয়েছে, ধীরে ধীরে হয়তো স্বস্তি ফিরে আসবে সবার মধ্যে। আমরা তৎপর আছি, প্রত্যেকটা এলাকায় আমরা চিরুনি অভিযান চালাচ্ছি। এদিকে গত 2 দিনের তুলনায় অনেকটা স্বাভাবিক গোপালগঞ্জ। খুলেছে দোকানপাট, বেড়েছে যান চলাচল। সরকারের কাছে অনুরোধ যে গোপালগঞ্জের কোনো সাধারণ মানুষ যারা খাইতে খায় তারা যদি কোনো এই ঝামেলার ভিতর যদি তাকে কোনো জড়ায় না। 3 ঘন্টার জন্য কারফিউ শিথিল হয়েছে। এখন আমরা যে এসে দোকান খুলছি, এখন এইভাবে তো চললে আমাদের গরিব মানুষ আমরা কিভাবে চলবো? যদি এইভাবে থাকে তাহলে পরিস্থিতি তো আরো আমাদের খারাপ হয়ে দাঁড়াবে। আমরা তখন কি করব? কিস্তি আছে, ব্যাটারি গাড়ি বসে যাবে, তখন তো আমরা আরো সমস্যায় পড়ে যাব। কারফিউয়ের সময়সীমা বাড়িয়ে শনিবার সকাল 6টা পর্যন্ত বহাল রাখা হয়েছে। জয়ন্ত শিরালি, সময় সংবাদ, গোপালগঞ্জ। নানা ইস্যুতেই সাম্প্রতিক সময়ে ফুটে উঠছে রাজনৈতিক দলগুলোর পরস্পর বিরোধী অবস্থান। যদিও এটিকে বিরোধ নয়, এখনও মতভিন্নতা হিসেবেই দেখতে চান রাজনীতিকরা। স্বীকার করছেন, ঐক্যে ফাটল ধরলে নতুন সংকটে পড়তে পারে দেশ, বিলম্বিত হতে পারে গণতান্ত্রিক যাত্রাপথে ফেরা। তাই কোনো ইস্যুতে অনড় না থেকে দলগুলোর একে অন্যকে ছাড় দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। একজন বিশ্লেষক বলছেন, এক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে সরকারও। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। মাঠের স্লোগান, মঞ্চের বক্তব্য কিংবা টেবিলের আলোচনা, সবখানি এখন কম বেশি দূরত্ব দৃশ্যমান হচ্ছে সেই সব রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে যারা শেখ হাসিনা সরকার পতনের অভিন্ন লক্ষ্যে গত জুলাইয়ে ছিল একই প্ল্যাটফর্মে। চাঁদাবাজি সেই দুর্নীতিকে আগে আরেকটা দল পাহারা দিত, এখন নতুন আরেকটি দল পাহারা দিচ্ছে। কোন দল 5ই আগস্ট হাসিনার বিদায়ের পর ওনারা দেশের মালিক বনে গেছে। এরশাদের সময় এরশাদের কাছে ভর করেন, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের কাছে ভর করেন, বিএনপির সময় বিএনপির কাছে ভর করেন, লম্বা লম্বা কথা বলেন। জনমনে প্রশ্ন, বছর ব্যবধানে তবে কি ফাটল ধরেছে দলগুলোর ঐক্যে? যদিও বিভিন্ন ইস্যুতে বিপরীতমুখী অবস্থানকে বড় ধরনের বিভেদ নয়, বরং মতের ভিন্নতা হিসেবেই এখনো দেখছেন নেতারা। তাদের মতে দলগুলোর কর্মসূচি, নীতি, এজেন্ডায় ভিন্নতা থাকেই স্বাভাবিক, আর গণতান্ত্রিক সে মূল্যবোধের প্রতিফলনই দেখা যাচ্ছে রাজনীতির মাঠে। প্রত্যেক দলের নিজস্ব দর্শন, ভাবনা, চিন্তা আছে, দূরত্বের কিছু নাই। এই জন্য এটা ভিন্ন ভিন্ন দল হয়েছে। যে জায়গাগুলোতে ঐক্যমত হওয়া সম্ভব সেখানে হবে, এর বাইরে যেটা থাকবে তারা জনগণের কাছে আমাদেরকে সবাইকে যেতে হবে। তথ্যগত জায়গায়, পলিসিগত জায়গায় আমাদের মধ্যে ডিবেটের জায়গা থাকবে। আমাদের মধ্যে বিভিন্ন কাজগুলো কতটা ভালোভাবে জনগণের কাছে উপস্থাপন করা যায় সেই বিষয়গুলো আমাদের রাজনীতির প্রধানতম এজেন্ডা হয়ে উঠবে। রাজনীতিতে প্রতিযোগিতার জায়গা থাকবে, কিন্তু সেটা যেন বিদ্বেষের জায়গায় চর্চা না হয়। দল ভিন্ন হলে মতদ্বৈততা থাকতে পারে, তবে এটা যেন মতবিরোধে পরিণত না হয়। সেই জায়গায় যে আমরা সবাই দায়িত্বশীল হতাম, তাহলে মতবিরোধের জায়গাটা বা পাল্টাপাল্টি আক্রমণের জায়গাটা হয়তো এড়িয়ে যাওয়া যেত। তবে বিভেদ, অনৈক্য বাড়লে যে নতুন সংকটে পড়বে দেশ, এমনটা মনে করেন রাজনৈতিক নেতারাও। তাই বাড়ছে ঐক্যের তাগিদও। রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু সেটা যেন পেশি শক্তি নির্ভর না হয়। দেশের প্রশ্নে জনগণের স্বার্থে যদি এক সুরে কথা না বলতে পারে, তাহলে দেশি বিদেশি নানা ধরনের ষড়যন্ত্র বাংলাদেশকে ঘিরে আছে, সেগুলো মাথাচাড়া দিয়ে উঠবে। যেখানে ঐক্যমত হবে না, ওইটাকে আপনি যদি ওইটা নিয়ে যদি বেশি নিজেদের মধ্যে কেবল দর কষাকষি করতে সময় নষ্ট করেন, গণতন্ত্র কিন্তু অসম্ভবভাবে ক্ষতিগ্রস্ত হবে। নির্বাচন ছাড়া, বাংলাদেশের মানুষের নির্বাচিত সংসদ সরকার ছাড়া, গণতান্ত্রিক অর্ডার ছাড়া আগামী দিনের বাংলাদেশের কোনো পরিবর্তন সম্ভব না। বড় ধরনের সংকটের জন্ম না দেয়াই আমাদের কাম্য।
কারণ এই জন্য এত রক্ত দেওয়া হয়নি। আমরা এখন নির্মাণের পথে আগাতে চাই। সেজন্য সংকট বা মহাসংকটের দিকে দেশ যেতে আবার দাবিত হতে না পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, দায়িত্বশীল হতে হবে, রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে নিজ নিজ কর্মসূচি নিয়ে আমাদেরকে মাঠে প্রতিযোগিতা করতে হবে। অশুভ প্রতিযোগিতা কখনো ভালো সুফল আনবে না। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক দলগুলোর যেমন পরস্পরকে ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে, তেমনি ভূমিকা রাখতে পারে সরকারও। একটা ছোট্ট বিষয়কে যদি আপনি অ্যাড্রেস না করেন, সমাধান না করেন সংকটের, তখন সেই সংকটটা বড় হয়ে যেতে পারে। এটা ডক্টর ইউনূসকে উদ্যোগ নিতে হবে, রাজনৈতিক দলগুলো যেন বাউন্ডারি ক্রস না করে, অথবা বড় দল হিসেবে বিএনপির দিক থেকেও একটা চেষ্টা হতে পারে। বিশ্লেষকরা বলছেন, মত পথের ভিন্নতা থাকবেই, তবে প্রাধান্য দিতে হবে জাতীয় স্বার্থকে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। 2008 সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে জমা দেয়া হলফনামায় মিথ্যা তথ্য দেয়ায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্পষ্টভাবে অপরাধ করেছেন। তার বিরুদ্ধে যথাযথ কর্তৃপক্ষের মামলা করার সুযোগ আছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। তবে সময় অতিক্রান্ত হওয়ায় এই বিষয়ে নির্বাচন কমিশনের ব্যবস্থা নেয়ার সুযোগ নেই। দুদক সচিবকে এক চিঠিতে এ বিষয়ে অবহিত করেছে নির্বাচন কমিশন। এর আগে 22শে মে শেখ হাসিনা নবম জাতীয় সংসদ নির্বাচনে দাখিলকৃত হলফনামায় সম্পদের ঘোষণায় অসত্য তথ্য প্রদান করায় গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর আওতায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে চিঠি দিয়েছিল দুদক। চিঠিতে বলা হয়েছে, হলফনামায় মিথ্যা তথ্যের বিষয়টি মনোনয়নপত্র গ্রহণ বা বাতিল সহ হলফনামা যাচাই বাছাইয়ের সময় বা পর্যায়ে অতিক্রান্তে উত্থাপিত হওয়ায় এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের সুযোগ নেই ইসির। চিঠিতে আরও বলা হয়েছে, শেখ হাসিনার সম্পদের মিথ্যা তথ্য দিয়ে অপরাধ করেছেন। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করলো জাতিসংঘের মানবাধিকার কমিশন। 3 বছর মেয়াদে সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও OHCHR। জাতিসংঘের মানবাধিকার কমিশনের বিবৃতিতে বলা হয়েছে, মানবাধিকারের প্রচার ও সুরক্ষা সহায়তায় অফিস খোলার বিষয়ে 3 বছরের একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ঢাকা। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম স্মারকলিপিতে স্বাক্ষর করেন। সমঝোতা স্মারক সইকে বাংলাদেশ মানবাধিকারের প্রতি অঙ্গীকারের গুরুত্বপূর্ণ বার্তা বলে মনে করেন ভলকার তুর্ক। নতুন মিশনটি বাংলাদেশের জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার প্রতিশ্রুতি পূরণে প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করে OHCHR। সন্ধ্যার সময় আরও থাকছে। এবার সিরিয়ায় বেদুইনদের লক্ষ্য করে বিমান হামলা নেতানিয়াহু বাহিনীর, সংঘর্ষে নিহতের সংখ্যা 600-র কাছাকাছি। ইসরায়েলকে রক্তপিপাসু সন্ত্রাসী আখ্যা। গাজীপুরে কাভার্ড ভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে 5 জনের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, দুপুরে মাওনা এলাকা থেকে 5 যাত্রী নিয়ে একটি সিএনজি কালিয়াকৈর যাচ্ছিল। বড়চলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন জাহিদ ও তার ছেলে। জাহিদের স্ত্রী ও অপর এক যাত্রীকে ও চালককে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ ঘটনায় কাভার্ড ভ্যান চালককে আটক করা হয়েছে। সপ্তাহের তুলনায় কেজিতে 20 টাকা পর্যন্ত বেড়েছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম। ভরা মৌসুম আর সরবরাহ ভালো হওয়া থাকলেও চড়া ইলিশের বাজার, এতে অসন্তুষ্ট ক্রেতারা। এদিকে টানা বৃষ্টির কারণে কেজিতে 10 থেকে 50 টাকা বেড়েছে সব ধরনের সবজির দাম। ভরা মৌসুমে ইলিশ কেনার অপেক্ষায় থাকা সাধারণ ক্রেতার আশায় এবারও গুড়ে বালি চড়া এই মাছের দাম। 1.5 কেজি ওজনের প্রতি কেজি ইলিশের দাম চড়েছে 2800 থেকে 3000 টাকা পর্যন্ত। অতিরিক্ত দামে বিক্রি হওয়াতে অসন্তুষ্ট ক্রেতারা। 1 কেজি মাছ আজকের বাজারে 2400 টাকা, বেশিরভাগই 700 গ্রাম, 600 গ্রাম, 500 গ্রাম এটি আমদানি পড়ছে। এটির দাম 1600-1700 টাকা কেজি বেচতেছে। ইলিশের দাম তো মানুষের নাগালের বাইরে। এখন 1200-1500 হলে আমরা খাইতে পারতাম সাধারণ মানুষ, এখন আমাদের জন্য খাওয়া সম্ভব না। এদিকে সপ্তাহ ব্যবধানে প্রোটিনের সবচেয়ে সাশ্রয়ী উৎস ব্রয়লার মুরগির বাজারও ঊর্ধ্বমুখী। প্রতি কেজি বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকায়। তবে কেজিতে 10 থেকে 20 টাকা বেড়েছে অন্যান্য মুরগির দামও। গত সপ্তাহে দিয়েছে 150 টাকা, এই সপ্তাহে চাচ্ছে 180, 90, 200। তারপরে কক সোনালি যেটা, ওটা চেয়েছে আপনার গত সপ্তাহে নিয়েছি 250 টাকা,
320 টাকা চাচ্ছেন। বৃষ্টি বাদলের কারণে মনে করেন খামারাগুলো গাড়ি যেতে পারে না, মাল আসতে পারে না, এই কারণে। টানা বৃষ্টির প্রভাব পড়েছে সবজির বাজারে। সপ্তাহ ব্যবধানে বেশিরভাগ সবজির দাম বেড়েছে কেজিতে 10 থেকে 20 টাকা। তবে 50 টাকা পর্যন্ত বেড়েছে শসা ও বেগুনের দাম। সরবরাহ কম, এই কারণে সবজিটার দাম বেশি। বেগুনের দাম 120 টাকা, বেগুন সরবরাহ কম, এই কারণে দামটা একটু বাড়তি। বৃষ্টির কারণে সব সবজির দামই মনে হয় বেড়ে গেছে। সাধারণ মানুষের তো সমস্যা, বেতন তো আর বাড়ে না। যারা সাধারণ পরিবার আছে, দৈনন্দিন যারা কিনে খায়, তাদের সমস্যা হয়। তবে উচ্চ মূল্যেই স্থির রয়েছে চালের বাজার। মিনিকেট 74 থেকে 80 টাকা আর আটাশ চাল বিক্রি হচ্ছে 56 টাকা কেজিতে। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। এবার সিরিয়ায় বেদুইনদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটিকে রক্তপিপাসু সন্ত্রাসী রাষ্ট্র বলে অভিহিত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। নিন্দার ঝড় উঠেছে যুক্তরাষ্ট্র, চীন ও কাতারেও। যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থার তথ্য মতে সিরিয়ায় টানা কয়েকদিনের সংঘর্ষে প্রায় 600 মানুষ প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন বহু মানুষ। টানা কয়েকদিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর স্থানীয় সময় বৃহস্পতিবার সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সুয়েদা থেকে পিছু হটে দেশটির সরকারি বাহিনী। নতুন যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী তাদের এই পদক্ষেপ বলে জানায় বিভিন্ন গণমাধ্যম। এ ঘটনার পর সিরিয়ায় বেদুইনদের গাড়িবহর লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। নতুন করে সহিংসতা শুরু হওয়ার পর শুক্রবার ফের প্রদেশটিতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাঠানোর পরিকল্পনা নেয় সারা প্রশাসন। এদিকে ড্রুজ, বেদুইন আর সরকারি বাহিনীর ত্রিমুখী লড়াইয়ে কয়েকশো মানুষ নিহত হয়েছেন বলে দাবি করেছে লন্ডন ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস, যাদের মধ্যে বেশিরভাগই সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায়ের। এরই মধ্যে ইসরায়েলি বাহিনীর হস্তক্ষেপ পরিস্থিতি আরও ঘোলাটে করেছে বলেও দাবি তাদের। তবে ইসরায়েলি সেনাদের দাবি দ্রুজ সম্প্রদায়কে রক্ষা করতেই হামলা চালিয়েছে তারা। যদিও দ্রুজ জনগোষ্ঠীকে অজুহাত বানিয়ে সিরিয়ায় হামলা চালাচ্ছে ইসরায়েল বলে অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। সিরিয়ার বিভাজন কখনো তুরস্ক মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। পাশাপাশি ইসরায়েলকে রক্তপিপাসু সন্ত্রাসী বলেও অভিহিত করেন এরদোয়ান। একই দিন সিরিয়ার সহিংসতার প্রতি তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্র সিরিয়ার সব পক্ষের সঙ্গে সক্রিয়ভাবে যোগাযোগ রাখছে, যাতে শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তোলার পাশাপাশি সংহতির বিষয়েও আলোচনা চালিয়ে যাওয়া যায়। সিরিয়ায় ইসরায়েলের বোমা হামলা দেশটির সার্বভৌমত্বের ওপর আঘাত উল্লেখ করে নিন্দা জানিয়েছে কাতারের আমির। আর যুদ্ধবিধ্বস্ত দেশটিতে অবিলম্বে হামলা বন্ধ করতে বলছে চীন। মৌসুমী সাথী, সময় সংবাদ। হোম কন্ডিশন, উইনিং মোমেন্টাম সব মিলিয়ে পাকিস্তান সিরিজে নিজেদের এগিয়ে রেখেছে বাংলাদেশ। শ্রীলঙ্কায় লম্বা সফর শেষে অনুশীলন শুরু না করলেও ম্যাচের ভেতরে থাকায় দল ভালো ছন্দে আছে বলে জানিয়েছেন নাইম শেখ। এদিন হোম অফ ক্রিকেটে ঐচ্ছিক অনুশীলন করেছেন এই ব্যাটার। জানিয়েছেন লঙ্কানদের বিপক্ষে 4 নম্বরে ব্যাট করার কারণ। জাকের ইনজুর ছিল দেখে কিন্তু আমার 4-এ খেলতে হয়েছে। আমার 5-এ খেলার কথা ছিল, তো 4-এর সাথে ডিসকাস করে 4-এ খেলছি। কিন্তু জাকের ইনজুর থাকার কারণে কিন্তু আমি খেলছি, নর্মালি কিন্তু আমার খেলার কথাই ছিল না। তো মেন্টালি যদি আমি আগে থেকে জানতাম যে এমন অপরচুনিটি আসবে, টু বি অনেস্ট এইভাবে মেন্টালি প্রিপেয়ার ছিলাম না। বোলিংটা যেভাবে পাকিস্তানে বোলিংটা করছি পাকিস্তানের এগেনস্টে, শ্রীলঙ্কার এগেনস্টে দেখেন জিনিসটা কিন্তু টোটালি ডিফারেন্ট। তো এখন আমাদের বোলাররাও কিন্তু ভালো মোমেন্টামে আছে। অ্যাজ এ টিমমেট হিসেবে যেটা সামনাসামনি দেখলাম যে আমাদের বলার এখন মেন্টালি খুব ভালো অবস্থায় আছে। তো ইনশাল্লাহ এটা ক্যারি করলে ডেফিনেটলি আমরা হোম অ্যাডভান্টেজ নিতে পারবো। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। জুলাই শহীদদের আত্মত্যাগ বিক্রি করে রাজনীতি করছে একটি দল, অভিযোগ বিএনপি নেতাদের। নির্বাচন পেছিয়ে ফ্যাসিবাদের পুনর্বাসন চেষ্টা রুখতে সতর্ক থাকার আহ্বান। আওয়ামী লীগের মাফিয়াতন্ত্র পুনর্বাসনের চেষ্টা চলছে, অভিযোগ এনসিপির। মুজিববাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা, হামলায় দমে না যাওয়ার হুঁশিয়ারি। এবং গোপালগঞ্জে সহিংসতায় প্রায় 850 জনকে আসামি করে মামলা, গ্রেফতার বেড়ে 1.5 শতাধিক। গুলিবিদ্ধ রিকশা চালক রমজানের মৃত্যু, কাল ভোর 6টা পর্যন্ত কারফিউ বহাল। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়।